উপন্যাস আমি পদ্মজা, পর্ব ৫। রাতে পদ্মজা খেতেই চাইল না। বিকেলের ঘটে যাওয়া ঘটনা তাকে ঘরে রেখেছে। চিঠিটা পড়তে বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না, তবুও কেমন কেমন যেন অনুভূতি হচ্ছে, অচেনা অজানা অনুভূতি। পদ্মজার হাবভাব হেমলতার বিচক্ষণ দৃষ্টির অগোচরে পড়ল না। তিনি ঠিকই খেয়াল করেছেন, কিন্তু মেয়েরা স্বয়ং আল্লাহ ছাড়া অন্য সবার থেকে কথা লুকানোর ক্ষমতা নিয়েছে জন্মায়, তা তো অস্বীকার করা যায় না। যেমন তিনি এই ক্ষমতা ভালো করে রপ্ত করতে পেরেছেন। পদ্মজাকে জোর করে খাইয়ে দিলেন, কিন্তু কোনো প্রশ্ন করলেন না। রাতের মধ্যভাগে মোর্শেদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা এক ঝটকায় সরিয়ে দিলেন। চাপা স্বরে কোর্ট নিয়ে বলেন, তোমার বাসন্তীর কি হয়েছে? সে কি তোমাকে ত্যাগ করেছে? সেদিন ফিরে এলে কেন? মোর্শেদ চমকালেন, অপ্রস্তুত হয়ে উঠলেন। হেমলতা বাসন্তীকে চিনল কি করে? এই নাম তার গোপন অধ্যায়। অবশ্যই হেমলতার মতো মহিলা না জানলেই বোধহয় বিমানাম লাগত। মোর্শেদ বিব্রত কণ্ঠে বলল, হে আমার কি ত্যাগ করব? আমি হারে ছেড়ে দিছি। হেমলতা বাঁকা হাসলেন। অন্ধকারে তা নজরে এলো না মোর্শেদের। ২০ বছরের সংসার এমন আচমকা ভেঙে গেল যে? হেমলতার কণ্ঠে ঠাট্টা স্পষ্ট। চাপা দীর্ঘশ্বাসটা গোপনে রয়ে গেল। মোর্শেদের শরীরের পশম দাঁড়িয়ে গেল। এই খবরও হেমলতা জানে? এত কিছু কি করে? হেমলতার চোখের কোণে জল চিকচিক করে উঠল। তিনি চাদর গায়ে দিয়ে চলে যান বারান্দায়। রাতে বেশ ঠান্ডা পড়ে। মোর্শেদের কোনো কৈফিয়ত তিনি শুনতে চান না, তাই বারান্দার রুমে এসে বসেন। কতদিন পর রাতের আধারে বারান্দার রুমে তিনি। বিয়ের ১ বছর পরই জানতে পারেন মোর্শেদ তাকে বিয়ে করার ৬ মাস আগে বাসন্তী নামে এক অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করেছেন। স্বামীর ঘর ছাড়া আর পথ ছিল না বলে এত বড় সত্য হজম করে নিতে হয়। বাসন্তীর মা বারনারী, আর একজন বারনারীর মেয়েকে সমাজ কিছুতেই মানবে না। মোর্শেদের বাবা মিয়াফর মোড়ল টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া একজন বারনারীর মেয়েকে ছেলের বউ হিসেবে মানতে আপত্তি করেন। ততদিনে মোর্শেদ বিয়ে করে নিয়েছে। সে খবর মিয়াফর মোড়ল পেলেন না। তিনি মোর্শেদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবের হেমলতাকে বেছে নিলেন। কুরবান হলো হেমলতার। তখন কলেজে ওঠার ৭ মাস চলছিল। এরপর পড়াটাও আর এগুলো না। জীবনের মোড় করুণরূপে পাল্টে গেল। পরের দিন সকাল সকাল স্কুলে রওনা হলো তারা। পূর্ণা পথে চিঠিটা পড়ার পরিকল্পনা করেছিল। পদ্মজা হতে দিল না। শিয়ানা দুইটা মেয়ের হাতে কেউ চিঠি দেখে ফেললে ইজ্জত যাবে। পূর্ণা পদ্মজার প্রতি বিরক্ত বোধ করল। চিঠিটা তার কাছে। পথে নতুন করে পরিকল্পনা করলে সে ক্লাসের বইয়ের চিপায় রেখে চিঠি পড়বে। তাও হলো না। পরপর ২ দিন কেটে গেল। সুযোগ পেল পদ্মজা পড়তে দিতে চাইতো না। সারাক্ষণ হাতে জান নিয়ে যেন থাকে। এই বুঝি মা এলো। ২ দিন পর মোক্ষম সুযোগ পেল। হেমলতা বাপের বাড়ি গিয়েছেন প্রান্ত এবং প্রেমাকে নিয়ে। যদিও কয়েক মিনিটের পথ, দ্রুতই ফিরবেন। পদ্মজা চেয়ে পূর্ণার আগ্রহ বেশি। সে চিঠি খোলার অপেক্ষায় ছিল। আজ খুলতে গিয়ে মনে হলো যার চিঠি তার খোলা উচিত এবং আগে তার পড়া উচিত। তাই পদ্মজার দিকে চিঠি বাড়িয়ে দিল। পদ্মজা চিঠি খুলতে দেরি করছিল বলে পূর্ণা তাড়া দিল। এই আপা, খোলো না, লজ্জা পাচ্ছ কেন? চিঠি এটা, কারো গায়ের কাপড় খুলতে বলছি না। পদ্মজা চমকে তাকালো, যেন পূর্ণা কাউকে খুন করার কথা বলেছে। পদ্মজা বলল, কিসব কথা পূর্ণা? আচ্ছা, মাফ চাইছি, আর বলবো না। পদ্মজা ভাঁজ করা সাদা কাগজটা মেরে ধরল চোখের সামনে। প্রথমেই বড় বড় করে লেখা, প্রিয় পদ্মফুল, আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি বলবো। আজ চলে যাব ভাবতেই বুকে তোলপাড় চলছে। তার কারণ তুমি। যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল নিঃশ্বাস, কণ্ঠনালী। একটুও মিথ্যে বলিনি। সেদিন শুটিংয়ে সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারবার। না চাইতেও বারবার চোখ ছুটে যাচ্ছিল লাহোরি ঘরের দিকে। বুকে থাকা হৃৎপিণ্ডটাও শিরশিরে অনুভূতি শুরু হয় সেই প্রথম দেখা থেকেই। প্রতিটা ক্ষণ গুনছি তোমাকে দ্বিতীয়বার দেখার আশায়। দ্বিতীয়বার দেখা পাই যখন বেগুন নিতে আসো। সেদিন কথা বলা লোক সামলাতে পারিনি। টমেটোর অজুহাতে শ্রবণ করি পদ্মফুলের কণ্ঠ। মনে হচ্ছিল এমন ঋণঋণে গলার স্বর আর শুনিনি। রাতের ঘুম আড়ি করে বসে। তোমার প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল। সবার অগোচরে কতবার তোমার পিছু নিয়েছি, তুমি বোকা, ধরতে পারোনি একবারও। সুন্দরীরা বোকা হয়, আবার প্রমাণ হলো। এই রাগ করবে না বোকা বলছি বলে। জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তুমি অনেক পড়বে।
অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, তাও তিনি ফিরিয়ে দিয়েছেন। সেখানে আমি তো অতি সামান্য, তবুও সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেই। পদ্মফুলটাকে যে আমার চাই, তিনি রাজি হননি। নায়কের সাথে আত্মীয়তা করবেন না, আর বললেন তোমার অনেক পড়া বাকি, তোমার মা কিছুতেই রাজি হবেন না। আহত মনে দুপা পিছিয়ে আসি। ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসব। তোমার মা সম্পর্কে যা জেনেছি বুঝেছি তাতে একটু বিশ্বাস আছে, তিনি নায়ক বলে আমাকে এড়োবেন না। তিনি বিচক্ষণ মস্তিষ্কের মানুষ। আমি তোমায় ভালোবাসি পদ্মফুল। ইতি লিখন সাহ। পদ্মজার মিশ্রণ অনুভূতি হচ্ছে। পূর্ণা হাসছে, রুচিয়ে পদ্মজাকে বলল, আপারে লিখন ভাইয়ের সাথে তোমাকে যা মানাবে, কি সুন্দর করে লিখেছে। পদ্মজা লজ্জায় চোখ তুলতে পারছে না। পূর্ণা বলল, একদম বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে। আল্লাহ, আপা তুমি কিন্তু বিয়ে করলে লিখন ভাইকেই করবে। আর কিছু বলিস না, পদ্মজা মিনমিনে গলায় বলল। পূর্ণা শুনল না, সে অনবরত কথা বলে যাচ্ছে। আমার ভাবতেই কি যে খুশি লাগছে আপা, নায়ক লিখন শাহ আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে, একদিন বিয়ে হবে। চুপ কর না। এই আপা, লিখন ভাইয়াকে ফেরত চিঠি দিবি না? পদ্মজা চোখ বড় করে তাকালো, অবাকসরে বলল, কিভাবে? ঠিকানা কই পাবো? আর আম্মা জানলে? না না। পূর্ণা আর কিছু বলতে পারল না। হেমলতার উপস্থিতি টের পেয়ে চুপ হয়ে গেল। পদ্মজা দ্রুত চিঠিটা ভাঁজ করে বালিশের তলায় রাখলো। ভয়ে বুক ধুকপুক করছে। মাঘ মাস চলছে, কেটে গেছে 4 মাস। শুষ্ক চেহারা আর হিমশীতল অনুভব নিয়ে পদ্মজা বসে আছে নদীর ঘাটে। গুনে গুনে 3 নম্বর সিঁড়িতে। নাকের ডগায় মেট্রিক পরীক্ষা। দিনরাত পড়তে হচ্ছে। নিয়ম করে প্রতিদিন ভোরে পড়া শেষ করে পদ্মজা। এরপর খাটে এসে বসে নিজের অনুভূতিদের সাথে সাক্ষাৎ করার জন্য। কখনো উদাস হয়ে আবার কখনো লাজুক মুখশ্রী নিয়ে ভাবে কারো কথা। সেই যে চিঠি দিয়ে হারালো, আর সাক্ষাৎ মিলল না তার। কখনো কি মিলবে? তিনি কি আসবেন? এক চিঠি প্রতিদিন নিয়ম করে পড়ে পদ্মজা। ধীরে ধীরে অনুভূতি করে তার মধ্যে আছে অন্য আরেক সত্তা, যে সত্তা প্রতিটি মেয়ের অন্তঃস্থলের গভীরে জেঁকে বসে থাকে ভালোবাসার অনুভূতি নিয়ে। পূর্ণা আসলো শীতের চাদর মুড়ি দিয়ে। 2 দিন আগে তার 8ম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে। হিমেল হাওয়ার হাড় কাঁপানো শীতে পূর্ণা থেমে থেমে কাঁদছে। আপা, পদ্মজা তাকালো, মৃদু হেসে বলল, কি? পরপরই আবার উৎকণ্ঠ কণ্ঠ নিয়ে বলল, আম্মা আবার অসুস্থ হয়ে পড়েছে। পূর্ণা পদ্মজার পাশ ঘেসে বলল, না আমার কিছু হয় নাই। পদ্মজা হাঁপ ছেড়ে বলল, আম্মা সারাদিন সেলাইয়ের কাজ করে, একদিকে তাকিয়ে থাকে, এক জায়গায় বসে থাকে, এজন্য শরীর এত অশান্তি, দুর্বল হয়ে পড়েছে। আব্বারে বলিস আম্মারে নিয়ে সদরে যেতে। আমার কথা তো আব্বা শুনবে না। আচ্ছা। দুজন নদীর ওপারে চোখ রাখলো। অতিথি পাখির মেলা সেখানে, রোমাঞ্চকর আকর্ষণ। এত পাখি দেখে মন ভরে গেল। পাখিদের কলকালিতে এলাকা মুখরিত। এপার থেকে শোনা যাচ্ছে কত্থুকে দৌড়ে আসে প্রান্ত। সে 4 মাসে শুদ্ধ ভাষা রপ্ত করে নিয়েছে ভালোভাবে। এসেই বলল, আপারা কি করো? পূর্ণা বলল, পাখি দেখি, আয় দেখে যা। প্রান্ত দূরে চোখ রাখলো। সকালের ঘন কুয়াশার ধবল চাদরে ঢাকা নদীর ওপার। পাখিদের ভালো করে চোখে ভাসছে না। শীতের দাপটে প্রকৃতি নীরব, তাই পাখির কলকালি শোনা যাচ্ছে দারুণভাবে। প্রান্ত বলল, বড় আপা, একটা পাখি ধরে নি? একদম না, পাখি ধরা ভালো না। অতিথি পাখিদের তো ভুলেও ধরা উচিত না, ওরা আমাদের দেশে অতিথি হয়ে এসেছে। প্রান্ত চুপসে গেল। এরপর মেয়ে যাওয়া গলায় বলল, আচ্ছা ঠিক আছে। তোরা এখানে কি করস? মসুদের কণ্ঠস্বর শুনে 3 জন ফিরে তাকালো। প্রান্ত হাসি মুখে ছুটে এসে বলল, আব্বা, আমি আজ তোমার সাথে মাছ ধরতে যাব। মসুদ প্রান্তকে কোলে তুলে নেন। এরপর বলেন, তোর মায়ে আমার লেগে কার্য করবো। আমারে আমি বলবো। আচ্ছা যা, তুই রাজি করাইতে পারলে লইয়ে যাবো। পদ্মজা চোখ দুটি জলজল করে উঠল। মোর্শেদ গত 2 মাস ধরে প্রান্তকে চোখে হারাচ্ছেন। ছেলে নাই বলেই হয়তো প্রতিটি বাবা মায়ের একটা ছেলে আশা থাকে। হেমলতা পরপর 3টে মেয়ে জন্ম দিলেন, এ নিয়ে মোর্শেদ অভিযোগ করেন। তবে মনে মনে খুব করে একটা ছেলে চাইতেন। প্রান্তকে যখন প্রথম আনা হলো, মোর্শেদের খুব রাগ হয় ভিক্ষুকের ছেলে বলে। সময়ের সাথে সাথে প্রান্তকে চোখের সামনে ঝাঁপাতে লাফাতে দেখে ছেলের জন্য রাখা মনের শূন্যস্থানটা নাড়া দিয়ে উঠল। মোর্শেদ হাত দুটো বাড়িয়ে দেন অনাথ ছেলেটির দিকে। এখন দেখে আর বোঝার উপায় নেই মোর্শেদ আর প্রান্তের মধ্যে
রক্তের কোনো সম্পর্ক নেই। মোরশদ কাঠখোটা গলায় দুই মেয়েকে বললেন, সদরে যাইয়াম, দুটার লাইগা চাদর আনতাম না সুইটার? পদ্মজা কথাটা শুনে চমকালেন। অনাকাঙ্ক্ষিত কিছু পেলে মানুষ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। পদ্মজার অবস্থাও তাই হলো। খুশিটা প্রকাশ করার মতো পথ খুঁজে পাচ্ছে না। স্নায়ুকোষ থমকে গেছে। শীতের তাণ্ডবে প্রকৃতি বিবর্ণ, অথচ তার মনে হচ্ছে বসন্তকাল চলছে। ঠোক গিলে ছটপট উত্তর দিল, আম্বা, তোমার যা পছন্দ তাই এনো আমার জন্য। খুশিতে পদ্মজার গলা কাঁপছে। মোরশেদ অনুভব করলেন সেই কাঁপা গলা। গত সপ্তাহ রমিজের মেয়ে এক ছেলের সাথে রাত কাটাতে গিয়ে ধরা পড়ে। অনন্তপুরে সে কি তুলকালাম তাণ্ডব। ছেলেটাকে ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে চক্কর দেওয়ানো হয়েছে পুরো অনন্তপুরে। আর মেয়ের পরিবারকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। পদ্মজা এত সুন্দর হওয়া সত্ত্বেও আজও কোনো চারিত্রিক দোষ কেউ দিতে পারেনি। মেয়েটার দ্বারা কোনো অনৈতিক কাজ হয়নি। তার ঘরে যেন সত্যি একটা পদ্মফুলের বাস। মোরশেদ পদ্মজাকে নিয়ে দোটানায় ভোগেন। খারাপ ব্যবহারটা আগের মতো আসে না। তিনি দ্রুত জায়গা ত্যাগ করেন। পরের দিন সকাল সকাল কলস ভরে খেজুরের মিষ্টি রস নিয়ে আসেন মোরশেদ। প্রেমা খেজুরের রস দেখেই মাকে বলল, আম্মা, পায়েস খাবো। আচ্ছা, খাবি। সূর্য অনেক দেরিতে উঠল। প্রকৃতির ওপর সূর্যের নির্মল আলো ছড়িয়ে পড়ে। সূর্যের আলোতে কোনো তেজ নেই। চার ভাই বোন কাঁচা খেজুরের রস নিয়ে উঠোনে বসলো পাটি বিছিয়ে। খেজুরের কাঁচা রস রোদে বসে খাওয়াটাই যেন আলাদা স্বাদ, আলাদা আনন্দ। মোরশেদ নারিকেল গাছে উঠেছে। পায়েসের জন্য নারিকেল অপরিহার্য উপকরণ। আচমকা পদ্মজা প্রশ্ন করল, আজকে সোমবার? পূর্ণা কথা বলার পূর্বে হেমলতার বারান্দা থেকে বলেন, আজ তো সোমবারই, কেন? পদ্মজা খেজুরের বাটি রেখে ছুটে আসলো বারান্দায়। আজ স্কুলে যাওয়ার কথা ছিল আম্মা। ঝুমা ম্যাডাম বলেছিল গুরুত্বপূর্ণ কথা আছে, সবাইকে যেতে বলেছে। আমায় বলে রাখতে, সামনে পরীক্ষা, গুরুত্বপূর্ণ দেখে পড়া দিবেন, এজন্যই ডেকেছেন। তাড়াতাড়ি যা। এই পূর্ণা, তুইও যা। দুই বোন বাড়ি থেকে দ্রুত বের হলো। সূর্য উঠলেও কনকনের শীতটা রয়ে গেছে। দুজনের গায়ে মোরশেদের আনা নতুন সোয়েটার। পদ্মজা যখন মোরশেদের হাত থেকে সোয়েটার পেল, আবেগ লুকিয়ে রাখতে পারেনি। মোরশেদের সামনে হৌমাউ করে কান্না করে ওঠে। মোরশেদ অপ্রস্তুত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। ফেরেন অনেক রাত্রি। পূর্ণা বলল, আবার পছন্দ ভালো, তাই না আব্বা? কিসের পছন্দ? সোয়েটারগুলো কি সুন্দর। পদ্মজা হাসলো। সামনের কটি দাঁত ঝিলিক দিল। হাতের ডান পাশে ধানক্ষেত। ধান গাছের ডগায় থাকা বিন্দু বিন্দু জমে থাকা শিশির রোদের আলোয় ঝিকঝিক করছে। অনেকে হাতে কাছে নিয়ে প্রস্তুত নিচ্ছে ধান কাটার। বাতাসে নতুন ধানের গন্ধ। হঠাৎ পূর্ণা চেঁচিয়ে উঠল, আবার লিখন ভাই! পদ্মজার নিঃশ্বাস গেল থমকে। মুহূর্তে বুকের মাঝে শুরু হয় তাণ্ডব। পূর্ণার দৃষ্টি অনুসরণ করে পেছনে তাকালো পদ্মজা। লিখন ব্যস্ত পাই এদিকে আসছে। পাশে মগা। পদ্মজা আশঙ্কায় চোখ ফিরিয়ে নিল। পূর্ণাকে বলল, এখানে আর এক মুহূর্ত না। কথা শেষ করে পদ্মজা স্কুলের দিকে হাঁটা শুরু করলো। পূর্ণা অবাক হলো, কিন্তু এ নিয়ে রাগ করলো না। লিখন পেছন পেছন আসছে। পদ্মজার বুক কাঁপছে। রীতিহীনভাবে চাহিনি অশান্ত। বটগাছের সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে লিখন। শীতের শুষ্কতায় বটগাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে। লিখনের কাছে শীতকাল খুবই পছন্দের ঋতু। শীত চরম শুষ্ণতার রূপ নিয়ে প্রকৃতির উপর জেগে বসে থাকে, যা সহ্য হয় না লিখনের। ঠান্ডা লেগেই থাকে। ছোট থেকে কয়েকবার নিউমোনিয়ায় ভুগেছে। সে মনে প্রাণে বিশ্বাস করে রুক্ষতা, তিক্ততা ও বিষাদের প্রতিমূর্তি শীতকাল। তখন পদ্মজায় এত দ্রুত হাঁটছিল যে মনে হচ্ছিল সে পালাতে চাইছে। লিখন আর এগোয়নি, পালাতে দিল পদ্মজাকে। মগা বলেছে, পদ্মজা লোক সমাজের ভয় খুব, তাই লিখন এই নির্জন মাঠের পাশে বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। পদ্মজা এ পথ দিয়েই বাড়ি ফিরবে, তখন যদি একটু কথা বলা যায়। পদ্মজা জড়সড় হয়ে হাঁটছে। আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ, বারবার জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। পদ্মজা মিনমিনে গলায় পূর্ণাকে ডাকলো, পূর্ণা রে। পূর্ণা তাকালো। পদ্মজা এদিক ওদিক তাকে বলল, আমার ভয় হচ্ছে, উনি মাঝপথে দাঁড়িয়ে নেই তো? পূর্ণা চরম বিরক্তি নিয়ে বলল, থাকলে কি হয়েছে, খেয়ে ফেলবে। পদ্মজা আর কথা বলল না। পূর্ণার সাথে কথা বলে লাভ নেই। তখন লিখন শাহকে পাত্তা না দেওয়ার জন্য পূর্ণার খুব রাগ হয়েছে। পদ্মজা বরাবরই মাথা নিচু করে হাঁটে, তাই লিখন শাহকে দেখতে পেল না। পূর্ণা দূর থেকে দেখতে পেল, কিন্তু এবার আর আগের মতো বলল না পদ্মজাকে। সে উত্তেজিত হয়ে পড়ে। ভাবে, লিখন শাহ যখন আপার সামনে এসে দাঁড়াবে কি হবে? লিখন পদ্মজার দূরত্ব মাত্র কয়েক হাত। তখন পদ্মজা আবিষ্কার করলো লিখনের উপস্থিতি। ওনার ঘোমটা চোখ অব্দি টেনে নেয় দ্রুত। ভয়ে লজ্জায় সর্বাঙ্গ কাঁপন ধরে।
লিখনের পাশ কাটার সময় পুরুষালী একটি কণ্ঠ ডেকে আসলো, পদ্ম। পদ্মজা দাঁড়াতে চায়নি, তবুও কেন জানি দাঁড়িয়ে গেল। লিখন 2-1 পা এগিয়ে আসলো। পূর্ণা ঠোঁট টিপে সেই দৃশ্য গিলছে। লিখন উসখুস করছে, কথা গুলিয়ে ফেলছে। পদ্মজা লিখনকে পেছন ফেলে সামনে এগিয়ে গেল। লিখন হতভম্ব হয়ে তাকিয়ে দেখল। পূর্ণা বলল, আমাকে বলুন, আমি বলে দেব। লিখন পকেট থেকে একটা চিঠি বের করলো। এরপর অনুরোধ স্বরে বলল, দয়া করে তোমার বোনকে দিও, আমি কাল বিকেলে ঢাকা চলে যাব। পূর্ণা হাসি মুখে চিঠি নিল। এরপর বলল, আপা, আপনার আগের চিঠিটা প্রতিদিন পড়ে। লিখনের ঠোঁটে দুটি হেসে উঠল। পূর্ণা দৌড়ে ছুটে গেল পদ্মজার দিকে। লিখনের পিছু নিল না। পূর্ণা আসতেই পদ্মজা ধমকে উঠল, কি কথা বলছিলি এত? কেউ দেখলে কি হতো? তুই আমার কথা কেন ভাবছিস না? পদ্মজার কাঁদো কাঁদো স্বরে পূর্ণা চুপসে গেল। সত্যি কি সে বেশি করে ফেললো? পূর্ণা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাড়ি চলে আসে। চিঠির কথা পদ্মজাকে বলা হয়নি। গধূলি বিকেল। হেমলতা পদ্মজাকে ফরমাইশ দেন, পদ্ম, কয়েকটা টমেটো নিয়ে আয়। আচ্ছা আম্মা। পদ্মজা লাহরি ঘরের ডান দিকে হেঁটে আসে। 2 মাস আগে মোর্শেদ এদিকে সব ঝোপ জঙ্গল সাফ করে টমেটোর ছোটোখাটো ক্ষেত করেছেন। লাল টকটকে টমেটো। হেমলতা রান্নার ফাঁকে বারান্দার দিকে উকি দিলেন। মোর্শেদ আর প্রান্ত কিছু নিয়ে বৈঠক করেছেন। হেমলতা ফোঁস করে নিঃশ্বাস ছাড়েন। বাসন্তী নামক মানুষটা কি জন্য ত্যাগের শিকার হলো জানতে ইচ্ছে করলেও হেমলতা প্রশ্ন করেন না। তবুও এতটুকু বুঝতে পেরেছেন, মোর্শেদের বাইরের ঘর কেটে গেছে, যার ফলস্বরূপ সংসারে তার মন পড়েছে। হেমলতাকে খুব সিমিহ করে চলেন। তবে হেমলতা জানেন, মোর্শেদ পদ্মজাকে নিজের মেয়ে হিসেবে এখনো বিশ্বাস করেননি। তা নিয়ে মাঝে মাঝে খোঁচা দিতেও ভুলেন না। পদ্মজা সাবধানে ক্ষেতের মধ্যিখানে আসলো। টমেটো ছিঁড়তে গিয়ে তার লিখনের কথা মনে হলো। মনে মনে ভাবে, কেন এসেছেন তিনি, কি বলতে চেয়েছিলেন? জানার জন্য পদ্মজার মনটা ব্যাকুল হয়ে উঠল। আপা, একটা কথা বলি। পদ্মজা চমকে তাকালো। হঠাৎ পূর্ণার আগমনে ভয় পেয়েছে। বুকে ফু দিয়ে বলল, বল। রাগ করবে না তো? পদ্মজা চোখ ছোট ছোট করে তাকালো। বলল, করব না। পূর্ণা লিখনে দেওয়া চিঠি দেখিয়ে বলল, লিখন ভাইয়ার চিঠি। পদ্মজা ছো মেরে নিল। পূর্ণা অবাক হলো। মনে মনে খুশি হলো পদ্মজার আকুলতা দেখে। পদ্মজা দ্রুত চিঠির ভাঁজ খুলল। পূর্ণা বাড়ির দিকে তাকিয়ে দেখছে, কেউ আসছে নাকি। পদ্মজা পড়া শুরু করল। প্রিয় পদ্মফুল, 4 মাস কেটে গেল। 4 মাসে একটুর জন্য অবসর মেলেনি, কিন্তু মনে ছিল এক আকাশ ছটফটানি। তোমার মনের কথা তো জানাই হলো না। তোমাদের অলন্দপুরের প্রায় প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলার, তাই সারাক্ষণ ভয়ে ছিলাম। আমার অনুপস্থিতিতে কেউ তুলে নেয়নি তো? 3 দিনের সময় নিয়ে চলে এসেছি, শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে। ম্যাট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে। এরপর আমি আমার মা আর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসব। ওনার কাছে অনুরোধ করব, তোমার পড়া শেষ হলে যেন আমার সাথেই বিয়ে দেন। তখন অনেকটা নিশ্চিত হতে পারবো। এখন অনিশ্চয়তায় ভুগছি। আমি গুছিয়ে লিখতে পারছি না আজ। কয়েকটা চিঠি লিখেছি, একটাও মনমতো হয়নি। অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও। এটি লিখন সহ। বাড়ির সবাই ঘুমে। পদ্মজা চুপি চুপি উঠে বসলো পড়ার টেবিলে। রাত অনেক, গাছের পাতায় নিশ্চয়ই শিশিরবিন্দু জমেছে। এরপর ভোর রাতে টিনের চালে শিশিরকণা বড় বড় ফোঁটায় বৃষ্টির মতো ঝরবে। গা হিম করা ঠান্ডা, তা উপেক্ষা করে পদ্মজা হাতে কলম তুলে নিল। সাদা কাগজে লিখল, অপেক্ষা করব আমি। এরপর কাগজটা ভাঁজ করে বালিশের তলায় রেখে শুয়ে পড়ল। ফজরের নামাজ পড়ে 4 ভাই বোন পড়তে বসল। পড়ায় মন টিকছে না পদ্মজার। বই আনা ছুতোয় পদ্মজা রুমে গেল। রাতের লেখা কাগজটা ছিঁড়ে কুটি কুটি করে জানালার বাইরে ফেলে দিল। এরপর আবার নতুন করে লিখল, আমার আম্মা যা চান তাই হবে। পড়া শেষে নিয়ম মাফিক খাটে আসলো পদ্মজা। হাতের মুঠোয় 3টা চিঠি, 2টো লিখনের, একটা তার লেখা। পূর্ণাও পাশে। প্রেমা প্রান্ত বাড়ি জুড়ে ছুটোছুটি করছে। সামনে কোনো কিছুই ঠিকমতো দেখা যাচ্ছে না, সব কিছুই অস্পষ্ট। কুয়াশার স্তর এত ঘন যে দেখে মনে হচ্ছে সামনে কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে। সেই পাহাড় ভেদ করে একটা নৌকো এসে খাটের তীরে। নৌকোয় লিখন আর মগা। আকস্মিক ঘটনায় পদ্মজার পিল উঠল চমকে। পালানোর মতো শক্তিটুকুও পাইনি।
লিখন মায়া ভরা কণ্ঠে পদ্মজার উদ্দেশ্যে বলল, আমি বাধ্য হয়ে এসেছি, আজ বিকেলে চলে যাব। মগা বলল, প্রতিদিন সকালে খাটে নাকি তুমি বসে থাকো, তাই এসেছি। পদ্মজা মনে মনে সূরা ইউনুস পড়ছে, ভয়ে বুক দূর দূর করছে। মা দেখে ফেললে কি হবে, বা অন্য কেউ? একটু সাহস চোকাতি নিচের লেখা চিঠি সিঁড়িতে রেখে পদ্মজা ছুটে গেল বাড়িতে। পূর্ণা বড় বড় চোখে শুতে দেখল। লিখন নৌকো থেকে নেমে চিঠিটা হাতে তুলে নিল। ভাঁজ খুলে একটা লাইন পেল শুধু। লিখনের মুখে বিষাদের ছায়া নেমে আসে। পূর্ণার কৌতূহল হলো চিঠিতে কি আছে জানার জন্য, তবে তা প্রকাশ করল না। শুধু বলল, আপা আপনার কথা প্রতিদিন ভাবে। 1996 সাল। পদ্মজা থেমে থেমে কাঁপছে, হাঁটুর ওপর মুখ লুকিয়ে রেখেছে। তুষার কালো চাদর তাই গায়ে টেনে দিল। পদ্মজা চোখ তুলে তাকালো, বিষাদ ভরা কণ্ঠে বলল, সেদিন আমার লেখা চিঠিটা কুটি কুটি কেন করেছি জানি না, ইচ্ছে হয়েছিল তাই করেছি। তবে জানেন, আমি একদম ঠিক করেছিলাম, সেদিন যদি আমি কথা দিয়ে দিতাম আমার কথা ভঙ্গ হতো। পদ্মজা হাসল। তুষার এক দৃষ্টিতে তাকিয়ে রইল পদ্মজার দিকে। এরপর বলল, লিখনের সাথে আর দেখা হয়নি? পদ্মজা হাতের কাটা অংশ ফু দিয়ে বলল, হয়েছিল। তাহলে কথা ভঙ্গ হতো কেন বললেন? পদ্মজা তুষারের দিকে তাকালো, এরপর আবার হাঁটুতে মুখ লুকোলো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করে করে 10 মিনিট কেটে গেল। পদ্মজা সাড়া নেই। তুষার ডাকলো, পদ্মজা শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আপনার কি কষ্ট হচ্ছে? হচ্ছে। মুখ তুলে তাকান। পদ্মজা ছলছল চোখে তাকালো। তুষার উদ্বিগ্ন হয়ে বলল, কি সমস্যা হচ্ছে? তুষারের প্রশ্ন অগ্রাহ্য করে পদ্মজা ভেজা কণ্ঠে বলল, আমার আম্মা আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করলো? তুষার চমকালো। হেমলতা মানুষটা সম্পর্কে যা জানলো তাতে তার নামের সাথে বিশ্বাসঘাতকতা শব্দটা যায় না। পরপরই নিজেকে সামনে নিল। এমন কেস শত শত আছে, ভালো মানুষের খারাপ রূপ। তুষার সাবধানে প্রশ্ন করল, কি করেছেন তিনি? পদ্মজা উত্তর দিল না, ফ্লোরে শুয়ে পড়ল, চোখ বুঝল। তুষার গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজা এখন আর কিছু বলবে না, সে ক্লান্ত। অতীত হাতড়াতে গিয়ে মনের অসুস্থতা বেড়ে গেছে তার। তুষার পদ্মজার মুখের দিকে তাকালো। আঁচল সরে গেছে বুক থেকে, চাদরের অংশ ফ্লোরে পড়ে আছে। তুষার চাদরটা টেনে দিতে গিয়ে আবিষ্কার করলো পদ্মজার গলায় কালো খয়েরি মিশ্রি কয়েকটা দাগ, গলা টিপে ধরার দাগ। তুষার হুঙ্কার ছাড়ল, ফাহিমা! ফাহিমা কাছেই ছিল, ছুটে আসলো। তুষার বলল, আপনি আসামির গলা টিপে ধরেছেন? ফাহিমা চট করে বলল, না স্যার, প্রথম থেকে গলায় দাগগুলো ছিল, প্রশ্নও করেছি, মেয়েটা উত্তর দিল না। তুষার কপাল ভাঁজ করে ফেলল। হাজারটা প্রশ্নে মাথা ভন ভন করেছে, মস্তিষ্ক শূন্য প্রায়। পদ্মজা যতটুকু বলেছে তার পরবর্তী 7 বছরে কী হয়েছিল না জানা অব্দি শান্তি মিলবে না। মাথা কাছে না করলে তুষার সিগারেট টানে, তাই বেরিয়ে গেল। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।